প্রিয় শ্রোতা, চল উপন্যাসের পর্ব ৭ নিয়ে হাজির হচ্ছি আজকে। শুরু করছি অধ্যায় ২২। ওই দিন। মালিহা থাম! আদিব মালিহার পিছে পিছে ছুটে যাচ্ছে। মালিহা তার হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে। এখন আদিব দৌড়ে মালিহাকে থামাতে পারে, কিন্তু ভার্সিটিতে আছে। সামান্য উলটপালট হলেই সিন ক্রিয়েট হয়ে যাবে। তাই আদিব নিজেকে যতটা পারে সংযত রেখেই গতিটা বাড়ালো। মালিহা দেখে ফেলেছে আদিবকে ভার্সিটিতে চালান নিতে। রাকিব থাকলে হয়তো অত বাজেভাবে রিয়াক্ট করতো না যেমনটা মালিহা করেছে। কথা নাই বার্তা নাই, ধাপ করে পিছে ঘুরে হাঁটা শুরু করেছে। চালান দিচ্ছিল মাহাদি। মাহাদিকেও বুঝাইতে হবে যে মালিহা কোনো কাহিনী করবে না। তাই আদিব মাহাদিকে রেখে মালিহার পিছু নিল। কিন্তু মালিহার থামার কোনো নামই নেই। ও কিছুই শুনতে চাচ্ছে না। ও কি রাকিবকে বলে দিবে তাহলে? বাপ রে, রাকিব ভয়ানক খেপবে। রাকিব মানা করেছে ভার্সিটিতে এসব করতে, কিন্তু কি আর করা, মাহাদির সাথে তো দেখাই হয় না ওর। আদিব খেয়াল করলো মালিহার পিছু নিতে নিতে তারা একটা কম মানুষওয়ালা জায়গায় চলে এসেছে। আদিব এবার দৌড় দিল। একটু সামনে দেয়াল। মালিহার বামে মোড় নেওয়া লাগতো। তার আগেই আদিব মালিহাকে দেয়ালের দিকে আটকে ফেলল। আদিব মালিহাকে থামাতে গিয়ে কাঁধে তার হাত দেয়। এটা দেখে মালিহা আরো প্যানিক করে দেয়ালের দিকে চেপে দাঁড়ায়। নিজেকে আরো বন্দি করে ফেলে মালিহা। আদিব নিজেই হালকা ভেবাচাকা খেয়ে যায়। হলোটা কি? মালিহা ফুপিয়ে ফুপিয়ে শ্বাস নিচ্ছিল ভয়ে। আদিব আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে নাকি। দূরে থাকলেও ধারে কাছে নেই। আদিব আবার মালিহার দিকে তাকালো। আমার কথা শুন, আদিব বলল। মালিহা ফুপিয়েই যাচ্ছে। নিজেকে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কোনোভাবে যেন আদিবের কাছ থেকে রক্ষা করছে। আদিব এটা দেখে একটু অবাকই হলো। ও মালিহা আর রাকিব এই তিনজন ভালো বন্ধু, তাহলে এত ভয় পাচ্ছে কেন মেয়েটা? আরে এমন করছিস কেন? মালিহাকে বলল আদিব। আদিব, বিশ্বাস কর। মালিহা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি কিছু বলবো না কাউকে, সত্যি আমি কিছু দেখি নাই। আদিব যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। কই, এখানে তো আদিবের মালিহার পা ধরে কান্নাকাটি করার কথা। সেখানে মালিহা এমন ভাব করছে যেন তার দেখে ফেলাটাই বড় অন্যায় হয়ে গিয়েছে। আদিবের কোনো দোষই নাই। এখন আদিবের উচিত মালিহাকে বুঝানো যে কোনো সমস্যা হয় নাই, মালিহাকে সে কিছু করবে না, করতে পারবেও না। অথবা মালিহা এখন কোনো কাহিনী করলে সমস্যা হবে। তুই বুঝতেই পারছিস, আমি তোর কোনো ক্ষতি করব না, কিন্তু তুই আমার সাথে যাকে দেখলি ও মাহাদি, ও খেপলে কিন্তু খবর আছে। আদিব উল্টো মালিহার মধ্যে আরও একটা ভয় ঢুকিয়ে দিল। আদিব জানে মালিহাকে যে কোনো কিছুতেই এখন বুঝ দেওয়া যায়, এবং তাই হলো। মালিহার চোখ থেকে পানি গড়ানো শুরু করলো। আদিব প্লিজ শুন, বস তুই। আদিব পাশে একটা উঁচু জায়গায় মালিহাকে বসতে বলল। মালিহা প্রথম দিকে বসতে না চাইলেও পরে বসে পড়ল। আদিব একটা শ্বাস নিল। খুব বাজে একটা সিদ্ধান্ত নিল। মালিহার যেহেতু রাগ করার বদলে ভয়ই পেয়েছে কোনো না কোনো কারণে, সেটাকে সে নিজেই ইউজ করা শুরু করলো। মালিহা শুন, আদিব শুরু করলো, তুই যে দেখে ফেলেছিস তাতে মাহাদি অনেক প্যারা খাচ্ছে। আমি এখন চাই না তোর কোনো ক্ষতি হোক। রাকিব আর তুই আমার ফ্রেন্ড। আই ডু কেয়ার অ্যাবাউট ইউ। মালিহা ভয়ে ভয়ে আদিবের দিকে তাকালো। আদিব বলতে লাগলো, এখন আমার যে মাহাদিকে বুঝ দিতে হবে যে তুই কোনোদিন কিছু বলবি না কাউকে, কিন্তু এমনিতেই ও তো আর বিশ্বাস করবে না, তাই না? মালিহা বুঝতে পারছে না কি উত্তর দিবে। ও তাকিয়ে রইল আদিবের দিকে। আদিব জিজ্ঞাসা করলো, তাই না? মালিহা কোনো মতে মাথা ঝাঁকালো। এখন শুন, তোকে একভাবে আমি বাঁচাতে পারি, এছাড়া আর কোনো উপায় দেখছি না। যেভাবে হোক মাহাদির কাছ থেকে তোকে আমার সেভ রাখতেই হবে, কিছু করার নাই, কিন্তু এক শর্তে। এখানে রাকিবকে আনা যাবে না। রাকিবকে ঝামেলায় ফেলাতে আমাদের দুজনের মধ্যে কেউই চায় না। মালিহা বুঝতে পারছিল না জিনিসটা কোন দিকে গড়াচ্ছে। মালিহা, হাউ অ্যাবাউট? আদিব শ্বাস নিয়ে বলল, তুই আমার আর মাহাদির মধ্যে চালান পাস করার কাজ কর, তাতে আমিও সেফ থাকি। মাহাদিও বুঝলো তুই ঝামেলা করবি না, তুইও সেফ থাকলি। মালিহা আটকে উঠল। আদিব উঠ। রাকিবের ধাক্কায় আদিব বাস্তব জগতে ফিরে এলো। কল্পনা করতে করতে আদিব কখন যে ঘুমের দেশে হারিয়ে গিয়েছিল নিজেও জানে না। আদিব দেখলো রাকিব ব্যাগ কাঁধে নিয়ে তার দিকে তাকিয়ে আছে। মাহাদি ব্যাগ নিচ্ছে র্যাক থেকে। পৌঁছে গেছি আমরা, ব্যাগ নেই, টাইম নাই, মালিহার বাসায় যাওয়া লাগবে, রাকিব বলল। আদিব উঠে ব্যাগ নামাতে লাগলো। ব্যাগ কাঁধে নিয়ে রাকিবের পিছু পিছু বাস থেকে নামতেই যাবে তার আগ মুহূর্তে আদিব ডাক দিল, রাকিব। রাকিব পিছে ঘুরে তাকালো। কি? আমি সরি। আদিব মাথা নিচু করে বলল। বাসে কেউ নাই রাকিব আর আদিব ছাড়া। রাকিব বুঝতে পারল না সরি কেন বলছে আদিব, কিন্তু যে কারণেই বলছে কারণটা হয়তো অনেক সিরিয়াস। আদিবের বডি ল্যাঙ্গুয়েজেই তার বেস্ট ফ্রেন্ড রাকিব বুঝে গেল। রাকিব কিছু জিজ্ঞেস না করেই বলল, প্যারা নাই, চিল।
এরপর একটা হাসি দিয়ে রাকিব বাস থেকে নেমে পড়ল। অধ্যায় 23। রাকিব, মাহাদি, আদিব যখন বাস থেকে নামলো তখন খটখটে দুপুর। ছোট্ট একটা বাস স্টপ, তেমন কোনো ভিড় নেই। রাকিবের সাথে আরও 7-8 জন নেমেছে এখানে। বেশভূষায় মনে হচ্ছিল তারা স্থানীয় লোকজন। একটা বাস কুড়িগ্রামের মূল শহরের দিকে যাচ্ছিল। হেল্পার বাসের গায়ে থাবা দিতে দিতে চলে যাওয়ার পর জায়গাটা একেবারে খালি হয়ে গেল। 3 জন হেঁটে হেঁটে একটা ছাউনিতে দাঁড়ালো। গত 2 দিনের ঝক্কিতে 3 জনই এতটাই কাহিল যে কারো মুখে কোনো কথা নেই। আদিব ছাউনিতে গিয়ে ধপ করে বসে পড়ল। মাহাদি লাবিবকে কল দিল, জানালো এখন তারা কোথায় আছে। এদিকে মালিহার খালাকে কল দিল রাকিব। ফোন অফ। ব্যাপার কি? এরকম সময় কেউ ফোন অফ রাখে? লাবিব জানালো বাস স্টপ থেকে একটু সামনে গেলেই নাকি অটো স্ট্যান্ড আছে একটা। বাকিরা ওই দিকেই হাঁটা শুরু করলো। অটো স্ট্যান্ড বলতে আসলে গুটি কয়েক হলুদ রঙের বেবি ট্যাক্সি একসাথে দাঁড়ানো, আর কয়েকজন ড্রাইভার একটা পাশের চায়ের দোকানে বসে আড্ডা মারছে। আরে ব্রো, তোরা এখানে? পেছন থেকে একটা প্রশ্নে রাকিব পিছে ঘুরে তাকায়। একটা জোক মেরেছে এমন ভাব নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে 2 জন, লাবিব আর ইফতি। রাকিব জবাব দেওয়ার আগে মাহাদি বলে ওঠে, কি ব্যাপার, তোরা মালিহাদের বাসায় যাসনি কেন? আরে যাইতাম, কিন্তু লাবিব বলল আমাদের 2 জনের যাওয়া কি শুধু ঠিক হবে? তার চেয়ে বাকিদের জন্য অপেক্ষা করাই ভালো, তাই আর যাইনি, ইফতি বলল। লাবিব বলল, একলা যেতে কেমন যেন করছিল, আর এরপর তোদেরও কোনো খোঁজ ছিল না, তাই আমরা 2 জন একটা রুম করে ওখানে রাত কাটিয়ে দিয়েছি। আসলেও মাঝখানে আমরাও কিছুক্ষণের জন্য আটকে গিয়েছিলাম। সারাদিন জার্নি করে এরপর হোটেলে থেকে সবাই ঘুমিয়ে গিয়েছিল, তাই আসতে পারিনি সকাল সকাল। সেম কেস, কাজ ঝাড়া দেয় মাহাদি। রাকিব কৃতজ্ঞতার চোখে একটু মাহাদির দিকে তাকায়। মাহাদি যেরকম সুন্দর নাটক করে কথাটা বলল, আদিব বা রাকিব কেউ এত সুন্দর করে গুছিয়ে বলতে পারতো না। আচ্ছা, তাহলে যেহেতু এখন গন্তব্য একই আর লাবিবের সাথে গাড়িও আছে, তাহলে আমরা একসাথেই যেতে পারি, মাহাদি প্রস্তাব রাখে। লাবিবের এর মধ্যে কিছুটা আমতা আমতা ভাব দেখে রাকিব, কিন্তু পরক্ষণে লাবিব বলে, একই জায়গায় যাব যখন তো একসাথে যেতে কী সমস্যা, আয় গাড়িতে ওঠ, বলেই ড্রাইভিং সিটের দিকে হাঁটা দেয় সে। রাকিব বসে প্যাসেঞ্জার সিটে আর বাকিরা ব্যাক সিটে। আচ্ছা, মালিহার বাসার ডিরেকশনটা? আই গট ইট, শেষ দিনই জেনেছিলাম মালিহার থেকে। ও নিজে থেকে বাসার এলাকা সম্পর্কে বলেছিল। লাবিব রাকিবের কথাটা শেষ করে দেয়। এখনো স্টোর করা আছে, টোকা দেয় নিজের মাথায়। আচ্ছা, ভালোই হলো তাহলে আমাদের জন্যে। রাকিব এখানেই কথা শেষ করে। লাবিবদের গাড়ি যখন মালিহাদের বাসার সামনে পার্ক করে তখন মাত্রই মাগরিবের আজান দিয়েছে। সূর্য তখন আকাশে, কিন্তু আলো অনেক কম। গাড়িটা থামার কিছুক্ষণ পরেও সবাই কেন জানি গাড়ির মধ্যে বসে থাকে। কেউই আসলে মালিহার বাবা মাকে প্রশ্ন করার বিষয়টি সহজভাবে নিতে পারছে না। কি হবে যদি মালিহা এখানেও না থাকে? তখন মালিহার বাবা মাকে কি বলবে ওরা? ইফতি প্রথমে গাড়ি থেকে বের হয়। চল, কতক্ষণ বসে থাকবো গাড়ির মধ্যে, ইফতি বলল। আস্তে আস্তে সবাই বের হয় গাড়ি থেকে। শুনশান এলাকা, আশেপাশে ছোট ছোট 2 তলা কি 3 তলা বাড়ি, গাছগাছালি আর পুকুর, অনেক বেশি এই জায়গাটাই। নিজের অজান্তেই দীর্ঘশ্বাস পড়ে রাকিবের। মালিহার জীবনে এমন কি হলে এত নিরিবিলি জায়গা ছেড়ে ঢাকার মতো ঝামেলাতে এসে হাজির হয়? বাড়ির দিকে অপলক কিছুক্ষণ তাকিয়ে থাকে সে। চোখের কোণায় কখন যেন একটু পানিও এসে পড়ে তার। রাকিব জানে না ঠিক কী কারণে তার চোখে পানি এসে যায়। এখানে এই মুহূর্তে হয়তো তাদেরই সব। রাকিব, তুই এখানে দাঁড়িয়ে থাকবি? ইফতির কথায় আবার বাস্তবে ফিরে আসে রাকিব। সরি রে, আসতেছি, পা বাড়ায় রাকিব। রাকিবের জন্য সবাই অপেক্ষা করছিল। এর আগে কেউই মালিহার বাসায় দরজায় নক করে নাই, যেন রাকিবের জন্যই এই কাজটা তারা রেখে দিয়েছে। অবশেষে রাকিবই নক করে দরজায়। প্রথমে কোনো সারা শব্দ পায় না তারা। কিছুক্ষণ পর ভেতরে পায়ের শব্দ পায়। কিছু জিজ্ঞাসা না করেই দরজা খুলে দেয় একটা মেয়ে, বয়স বেশি হবে না, 12 কি 13। খুলেই অবাক হয়ে তাকিয়ে থাকে রাকিবের দিকে। রাকিব একটু হক চকিয়ে যায়। মালিহাদের বাসা না? অবশেষে প্রশ্ন করে সে। জবাবে মাথা নাড়ে মেয়েটা। মেয়েটার চোখে যেন একটু ভরসার ছায়া। রাকিবের হুট করে মনে হতে থাকে মেয়েটার ভিতরে কিছু একটা চলছে, যেটা সম্পর্কে সে জানে না। শিলা, কে আসছে রে? জবাব দিস না কেন? ভেতর থেকে একটা মহিলার আওয়াজ শুনতে পায় তারা। আম্মা, তোকে না 100 বার বলেছি জিজ্ঞেস না করে দরজা খুলবি না, তাও তুই। মহিলাটি সামনে এগিয়ে আসে। তাদেরকে দেখে থমকে যান তিনি। রাকিব এক পলক দেখেই বুঝতে পারে মালিহার মা তিনি। মালিহার খালার সাথে অনেক বেশি মিলনার, পার্থক্য শুধু চেহারায় অতিরিক্ত ভাঁজ আর চশমায়। রাকিব এবার কথা শুরু করে। আন্টি, আসসালামু আলাইকুম। আমি রাকিব। মালিহার সাথে একসাথে পড়ি ভার্সিটিতে।
ওরা আমাদের বন্ধু, বাকিদের দিকে ইশারা করে বলে সে। আন্টি একবার রাকিবের দিকে তাকায়, পরে সবার দিকে চোখ বুলায় এবং রাকিব দেখতে পায় মালিহার মা আস্তে আস্তে জ্বলে উঠছে। অপ্রস্তুত হয়ে গেল রাকিব। আবার কি চাও তোমরা আমাদের কাছে, বলো তো? বেশ ঝাঁজের সাথে জবাব দেন তিনি। রাকিব বুঝতে পারে না ঠিক কী কারণে উনি বা ওই মেয়েটা এমন অদ্ভুত আচরণ করছে তাদের সাথে। আন্টি আসলে আমরা বেশ কয়েকদিন থেকেই মালিহার শেষে খুব ইতস্তত করে রাকিব বলতে থাকে। এর মধ্যে পেছনে একজন লোককে দেখতে পায় তারা। চেহারায় অনেক বেশি মিল মালিহার সাথে ওনার। চেহারায় বুঝতে পারে যে ইনি মালিহার বাবা। কি হয়েছে সালমা? তিনি জিজ্ঞাসা করেন এবং মালিহার মা কিছু বলার আগেই বাকিদের দেখে তিনি বুঝে যান কি হয়েছে। রাকিব আবারও ভেবাচাকা খেয়ে যায়। এত কিছুর পরেও তোমাদের মন ভরেনি? রাকিবের দিকে তাকিয়ে বলে মালিহার বাবা। আর কখনো যদি তোমাদেরকে এই এলাকার ত্রিসীমানায় দেখি আমি পুলিশ ডাকবো। বলেই খট করে দরজাটা বন্ধ করে দেন তিনি। রাকিব কিছুই বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। সে বোকার মতো দরজার দিকে তাকিয়ে থাকে। ইফতি এগিয়ে গিয়ে দরজা আবার নক করতে যায়, কিন্তু লাবিব বাধা দেয় তাকে। অধ্যায় 24। দোস্ত, তোরা বলতো মালিহা এখানে নেই, তাহলে আবার কেন কথা বলতে চাচ্ছিস? তুই কি চাস পুলিশের ঝামেলা হোক? লাবিব ইফতিকে বুঝাতে চাইল। বাকিরা তখন ইফতি আর লাবিবের ভাড়া করা হোটেলে। সাদা দেয়ালের ছোট্ট একটা রুম, আহামরি সুন্দর না। ইফতি ভয়ঙ্কর ক্ষেপে আছে। এরকম চেহারা রাকিব ইফতির দেখেনি। একটা না শোনার জন্য তোরা এত দূর আসছিস? আমি একটা না শোনার জন্য এত দূরে আসি নাই, আমার টাকা লাগবে আর্জেন্টলি। এটা কি তোরা ফাজলামি পেয়েছিস? ইফতি রীতিমতো চেতে যায়। ইফতিকে আজ পর্যন্ত কখনোই এত বেশি রেগে যেতে কেউ দেখেনি। বোঝার চেষ্টা কর। মাহাদি সামনে এগিয়ে যায়। কি বোঝার চেষ্টা করব? হ্যাঁ, তোর বাসায় কি তোর অসুস্থ মা আছে? তোর কি হসপিটালের বিল ভরার জন্য দিন রাত এক করে পরিশ্রম করা লাগে? তোর কি পুরো সংসারের খরচ চালানো লাগে? লাগে না, তাই তো? তাই তুই আমার সাথে কথা বলতে আসিস না। অনেকগুলো টাকার মামলা আর অনেক দিনের ব্যাপার। আমি হাতে আর কোনো অপশান না পেয়ে এখানে এসেছি। মায়ের অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে। আমি সেখানে একটা না শোনার জন্য ঢাকা থেকে কুড়িগ্রাম পর্যন্ত দৌড়ে আসবো? এটা হতে পারে না। আমার টাকাগুলো দরকার এবং খুব দ্রুতই দরকার। চোখ ফেটে পানি বের হয়ে আসে তার। মায়ের কথা মনে পড়ে যায় ইফতির। বাসায় বোন একা, তার মা হাসপাতালে একা। কে জানে মায়ের কেমন খেয়াল রাখা হচ্ছে। অ্যাক্সিডেন্টের পর থেকে মায়ের অবস্থা দিনকে দিন আরও বাজে হয়ে যাচ্ছে। ইফতির চোখে পানি চিকচিক করতে থাকে। রাকিব এগিয়ে যায় তার দিকে, কাঁধে হাত রাখে, যেন এটারই অপেক্ষা ছিল। ইফতির চোখ আর বাদ মানে না। হুহু করে কাঁদতে থাকে সে মাথা নিচু করে। জানিস, মা অনেক আগে থেকেই ফুসফুসের সমস্যায় ভুগছে। সমস্যাটাকে কখনোই পাত্তা দেননি উনি। 2 বছর আগে মায়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। রোড অ্যাক্সিডেন্ট ছিল। 2টা বাস মুখোমুখি ক্ল্যাশ করে। বাবা মা সেই বাসে ছিল। পুরোটা ইফতি আর বলতে পারে না। একটা সন্ধ্যা, 5 জন ছেলে আর কাক ডাকা নীরবতা। 2-1 পথচারী বাদে তেমন কোনো মানুষও নেই আশেপাশে। ইফতি আবার বলা শুরু করে, বাবা মারা যান ওই অ্যাক্সিডেন্টে, কিন্তু মা তেমন কোনো আঘাত পান নাই। অন্তত আমরা শুরুতে তো তাই ভেবেছিলাম। 2 দিন পরে মায়ের চিৎকারে ঘুম ভাঙে আমাদের। ডাক্তারের কাছে নেওয়ার পর বুঝতে পারি কত বড় ভুল ছিল আমাদের। ইন্টারনাল ইনজুরি হয়েছিল মার, পাঁজরের হাড়ের ডিসপ্লেসমেন্ট, আর সেটার কারণে ফুসফুস স্বাভাবিক কাজে বাধা পড়েছিল। মায়ের আগের সমস্যার কারণে ব্যাপারটা এখন অনেক ক্রিটিক্যাল হয়ে গেছে। তখন থেকেই বলতে গেলে মা বেড রেস্টে। এতদিন মোটামুটি ভালোই ছিল। অবশ্য যদি সপ্তাহে 1 দিন করে ডাক্তার দেখানোকে ভালো থাকা বলে আর কি। কিন্তু বেশ কয়েকদিন থেকে মায়ের অবস্থা আবার খারাপ হচ্ছে। ডাক্তার বলেছে মায়ের বাঁচার আশা কম। ইন্ডিয়ায় হয়তো নিয়ে যাওয়া লাগবে। এত খরচ আমি কিভাবে করব? আমি কিছুই বুঝতেছি না। আত্মীয়দেরও কোনো খোঁজ নাই। এই সময়ে প্রতিটা পয়সা আমার দরকার রে, না হলে আমি জানি না আমি কি করব। কিন্তু মালিহা এত টাকা নিল কেন? মাহাদি বলল। আমি কি জানি। ওর চেহারায় দারুণ করুণ কিছু একটা ছিল। 10,000-এর মতো চাইছিল। আমি বিশ্বাস করে দিয়ে দিয়েছি। ইফতি বলে উঠল। ইফতি থেমে যায় এবার। এতটা বেশি খোলাখুলি কখনোই সে তার অবস্থা কাউকে বলেনি। একটু অস্বস্তি লাগলেও বুঝতে পারে কিছুটা হালকা লাগছে কথাগুলো ফাইনালি কাউকে বলতে পেরে। মুখ তুলে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। ইফতি আশা করেছিল সবাই করুণা করে দেখবে তার চোখে। বলতে গেলে এখানে কেউই তার ভালো বন্ধু না, আর সবার মতো তারাও হয়তো কৃপা করতে চাইবে। কিন্তু চোখ তুলে দেখে সে অবাক হয়।
করুণা না, বরং তার নিজের চোখের ছায়ায় সে দেখতে পায় রাকিবের চোখে। আদিবের চোখে কিছুটা সহানুভূতি আর বাকিদের চোখে অবাক ভাব দেখতে পায় সে। অজানা একটা নিঃশ্বাস বুক থেকে ছেড়ে দেয়। যাক, কেউ তো তার অবস্থাটা বুঝলো। আমার পক্ষে এই একটা না শুনে আবার ঢাকায় ফেরত যাওয়াটা অসম্ভব। পুরো ব্যাপারটা আমি জানতে চাই। সবচেয়ে ভালো হয় যদি মালিহার সাথে দেখা করা যেত। আমার আসলে এই টাকাগুলো খুব দরকার রে, বুঝতেই পারতেছিস। থাকবো আমরা, রাকিব বলে। মালিহার ঠিকঠাক মতো খবর না নিয়ে আমরা এখান থেকে নড়ছি না। আমিও আছি, ব্যাপারটার একটা শেষ না দেখে ছাড়ছি না, মাহাদি বলে ওঠে। আদিব, লাবিব? রাকিব উৎসুকভাবে তাকায় তাদের দিকে। আসলে আমার ফ্লাইট আছে, তো আমি চাইলেও থাকতে পারছি না রে, সরি। লাবিব মাথা নিচু করে জবাব দেয়। আগেই বলেছিলাম তোদের নামিয়ে দিয়েই আমি একদিনে ঢাকা ব্যাক করব, পরের দিন কানাডায় ফ্লাইট। রাকিব আদিবের দিকে তাকায়। আদিব এখনও চুপচাপ। রাকিব বুঝতে পারে আদিবের মধ্যে কিছু একটা চলছে। আদিব রাকিবের দিকে আবার তাকিয়ে থাকে এবং বলে, এই প্যারা খাচ্ছিস? রাকিব আদিবকে জিজ্ঞাসা করে। আদিব আস্তে আস্তে মাথা ঝাঁকায়। রাকিব একটা শ্বাস নেয়, পরে সবার উদ্দেশ্যে বলে, এক কাজ কর লাবিব, ইফতি, আদিব, তোরা একসাথে ঢাকায় ব্যাক কর। আমি আর মাহাদিই থাকি, খরচ কমবে। ইফতি বলে, কিন্তু রাকিব ওকে মাঝখানে থামিয়ে দেয়। ইফতি, তুই টেনশন নিস না, আমি দেখছি তোর ব্যাপারটা। তুই বরং ঢাকায় চলে যা, আন্টির প্রতি খেয়াল রাখ, তার কিছু হলে আমি জানাবো। ইফতি কিছু বলতে গিয়েও পারে না। রাকিব ঠিকই বলেছে, 2 দিন ধরে মায়ের খোঁজ নেয়নি সে, যাওয়া দরকার। ইফতি আর কথা না বাড়িয়ে মাথা ঝাঁকায়। রাকিবদের কাছ থেকে বিদায় নিয়ে লাবিবের গাড়িতে উঠে রওনা হয়ে যায় ঢাকায় যাওয়ার জন্যে। 10 মিনিট পরে দেখা যায় রাকিব আর মাহাদি একটা হোটেলের রুমে তাদের জিনিসপত্র রাখছে। কালকে সকালে তাহলে? রাকিব মাহাদিকে জিনিসপাতি রাখতে রাখতে জিজ্ঞাসা করে। মাহাদি উত্তর দেয়। অধ্যায় 25। পরদিন সকালে মাহাদির ঘুম ভাঙে একটা ফোন কলে। তখন আলো ফুটে নাই, রাকিব ঘুমাচ্ছে। মোবাইল বের করে মাহাদি দেখে 5:30 বাজে। ফোন দিয়েছে তার মা। দেখে কিছুটা বিরক্ত হয় মাহাদি। উফ, আবার কি সমস্যা নিয়ে গজগজ করতে আসছে। মাহাদি ফোনটা ধরবে না ভেবেও সেটা বাজতে থাকে। একটা বালিশ টেনে কানের উপর দেয় রাকিব। সোজা কথা, ডিস্টার্ব হচ্ছে রাকিবের। শেষ পর্যন্ত মাহাদি উঠে মোবাইলের সবুজ বাটনটা প্রেস করে। হ্যালো মা। গলার মধ্যে যত সম্ভব ঘুম ঘুম সরানোর চেষ্টা করে সে। মাহাদি, তুই আছিস কই? মায়ের সবসময় বিরক্ত গলা যতদূর ঘুম ছিল সেটাও সরে গেল। এই যে শুরু। ভাবতে ভাবতে রুম থেকে বাথরুমের দিকে যেতে শুরু করে মাহাদি। আমি একটু কাজে ঢাকার বাইরে এসেছি, কোনো দরকার? তোমার অকাম কুকামের কারণে আর কত ভুগবো আমরা? কতবার মাথা নিচু করব? কি হয়েছে? মাহাদি বুঝতে পারে না কথা কোন দিকে যাচ্ছে। আবার পুলিশ এসেছিল বাসায় তোর খোঁজে। মালিহানা কি জানি নাম, ওই মেয়েকে এখনো পাওয়া যাচ্ছে না। আর পুলিশের ধারণা কোনো ড্রাগ ডিলিং এর কাজে তুই মালিহাকে কিছু করেছিস। মালিহা ফ্রাস্ট্রেটেড একটা দম ছাড়ে। আর কত? ভাবতে ভাবতেই মা আবার বলা শুরু করে। ভাগ্য ভালো মাহা বাসায় ছিল, পুরো বিষয়টা হ্যান্ডেল করে নিয়েছে ও। কিন্তু পুলিশ বলে গেছে 2 দিন পর আবার আসবে, তখন যদি তোকে না পায় তখন মামলা করে দিবে। ফোনটা কেটে দেয় মাহাদি। মাহাদি বের হয়ে এসে একবার রাকিবের দিকে তাকায়। এখনও নাক ডাকিয়ে ঘুমে সে। যাক, সেফ। ঘুমে থাকতে থাকতে ভাইকে কল করে জানিয়ে দেয়। ভাবতে ভাবতে আবার বাথরুমে যায় সে। একটা নাম্বারে ডায়াল করে। ব্যাপারগুলো এখনই হ্যান্ডেল হওয়া দরকার, ভাবে মাহাদি। হ্যালো। ওপাশ থেকে একটা কণ্ঠস্বর শুনতে পায়। মাহাদি বলছিলাম। হ্যাঁ মাহাদি, কি খবর? খবর ভালো না বেশি একটা ঝামেলায় পড়ে গেছি। পুলিশের সাথে ডিল করা লাগতেছে ব্যাপারটা নিয়ে। আপাতত আমি তাই কিছুদিনের জন্য ডিলারশিপ অফ রাখছি, এটা জানানোর জন্যই ফোন দেওয়া। ঠিক আছে, ঝামেলা শেষ হলে জানাইও। কবে আবার বিজনেসে ব্যাক করবা? ওপাশ থেকে বরাবরের মতো শান্ত স্বর। জানাবো বলে ফোনটা কেটে দেয় মাহাদি। যাক, আপাতত ব্যবসার সমস্যা হবে না। ভাবতে ভাবতে মোবাইলটা পকেটে রাখতে রাখতে বাথরুম থেকে বের হয় মাহাদি। দরজা ঠেলেই রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠে। রাকিব দাঁড়িয়ে আছে 2 হাত ভাঁজ করে। ভাবভঙ্গি দেখি বোঝা যাচ্ছে সবকিছু শুনেছে সে। রাকিব, তুই এখানে? তোর লজ্জা করে না? এখনো এখানে? তুই তো ড্রাগের বিজনেস নিয়ে পড়ে আছিস। রাকিবের কথায় মাহাদি একটু চুপসে যায়, কিন্তু পরের সেকেন্ডে এসে বলা শুরু করে। রাকিব দেখ, ব্যাপারটা তুই যেভাবে ভাবছিস সেভাবে না। আমি তো কিরকম বুঝা আমাকে? চেঁচিয়ে ওঠে রাকিব। রাকিব অবাক হয়ে যায়। এত কিছুর পরেও মাহাদি কেমন করে নিজের ব্যবসা নিয়ে ভাবতে পারে? তুই কি বুঝতেছিস গতকাল রাতের ঘটনাটা মূলত তোরই রেসপন্সিবিলিটির জন্য হয়েছিল?
তোর ভাগ্য ভালো, তুই আটকা পড়িস নাই। কিসের ভিতর দিয়ে আমাদের যেতে হয়েছে তোর কোনো আইডিয়াও নাই, আর সেখানে তুই মহানন্দে ব্যবসার চুক্তি করে যাচ্ছিস। আশ্চর্য। রাকিব থেমে যায়। মাহাদি কিছুক্ষণ অপেক্ষা করে রাকিবের কথা শেষ হওয়ার জন্যে, তারপর বলতে শুরু করে, রাকিব, আমার বাসায় পুলিশ এসেছে, আমার বিরুদ্ধে চার্জ এনেছে। মালিহাকে খুঁজে না পাওয়ার পেছনে নাকি আমার হাত আছে। কবে? রাকিব খুব অবাক হয়ে মাহাদির দিকে তাকায়। গতকাল রাতে তারা আমার বাসায় এসেছিল। এরপর রাকিবকে পুরো কাহিনী বলে সে। কোনো কিছুই লুকায় না। সব কিছু শোনার পর রাকিব কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। রাকিব, তোর জন্য মালিহাকে খুঁজে পাওয়া যতটুকু দরকার আমার জন্যও তার থেকে কম নয়। হ্যাঁ, আর ব্যাপারটাতে সাথে শুধু আমি না, পুরো পরিবারই জড়িয়ে গিয়েছে আমার। মালিহাকে খুঁজে বের করাই লাগবে। পুরো ব্যাপারটা ওই ঠিক মতো বলতে পারবে, মাহাদি গম্ভীরভাবে বলে। রাকিব মাহাদির কাঁধে চাপড় দিয়ে বলে, ঠিক আছে, চল বের হই। অধ্যায় ২৬। আধা ঘন্টা পর দুপুরের দিকে দুইটা ছেলেকে দেখা যায় ব্যাকপ্যাক কাঁধে মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে একটা বাড়ি খুঁজছে। এত সকালবেলা খুব একটা মানুষ নেই আশেপাশে। চায়ের দোকানে কয়েকজন স্বাস্থ্য সচেতন মানুষ বসে বসে আড্ডা দিচ্ছে, আর স্কুলে পড়ুয়া কয়েকটা বাচ্চা খেলা করছে। রাকিব মাহাদি ম্যাপ দেখে লাবিবের দেয়া অ্যাড্রেস মনে করে করে পৌঁছায় মালিহাদের বাসার কাছাকাছি। মালিহাদের বাসা থেকে দুইটা বাসা দূরে দাঁড়িয়ে রাকিব আর মাহাদি ভাবতে থাকে কি করা যায়। রাকিব, তুই রেডি? মাহাদি জিজ্ঞাসা করে। রাকিবের কাছ থেকে কোনো জবাব না পেয়ে মাহাদি তার দিকে তাকায়। কি মনে হয়, আসলেই পুলিশ ডাকবে? রাকিব ফিসফিস করে মাহাদিকে জিজ্ঞাসা করে। পুলিশ এমনিতেও আমার পিছে লাগা, আমার কিছু এসে যায় না তাতে। তোর ব্যাপার, তুই ভালো বলতে পারবি। কাজ ঝাড়া দেয় সে। আচ্ছা তাহলে চল। রাকিব সামনের দিকে হাঁটা শুরু করে। যদিও তারা কোনো ধরনের গ্যাঞ্জাম করে তাহলে আমরাও গ্যাঞ্জাম করব, কিন্তু ব্যাপারটা একটা দফা রফা হওয়া উচিত, মাহাদি বলল মালিহার বাড়ির দিকে তাকিয়ে। হেঁটে বাড়িটার সামনে পৌঁছাতে ২ মিনিটেরও কম সময় লাগার কথা তাদের, এবং তাই লাগলো। লোহার গেটটা আটকানো নেই গত রাতের মতোই। খুব আস্তে আস্তে গেটটা খুলে ভেতরের দিকে দরজার কাছে পৌঁছায় তারা, এবং মালিহার বাসা নিচতলাতেই। পাশের সিঁড়িঘর একটা কলাপসেবল গেট দিয়ে আটকানো, যেটা দোতলায় চলে গিয়েছে। মরচে পড়া গেট, ধুলোর পাতলা আস্তরণ। বোঝাই যাচ্ছে এই কয়েকদিনে কেউ ওপরে যায় নাই। বাসার সামনে টবে আধমরা ফুল গাছ, অযত্নের ছাপ অনেক বেশি। কিরে? রাকিবের কাঁধে টোকা দেয় মাহাদি। রাকিব একটু অপ্রস্তুত হয়ে যায় মাহাদির ডাকে। গলা খাকারি দিয়ে দরজায় নক করে সে। মাহাদি পেছনে দাঁড়ানো, তার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে। মালিহা তার জন্য কোনো মাইনেই রাখে না, কিন্তু মালিহার উপস্থিতির জন্য তার অনেক কিছু এসে যায়। মাথার উপর অনেকগুলো দোষ নিয়ে ঘুরতেছে, বেশিরভাগই ইললজিক্যাল। এখন এই সবগুলো ক্লিয়ার করতে পারবে একমাত্র মালিহা। দরজা খুললে আবার যদি মালিহার বাবা মা গত রাতের মতো বিহেভ করে, তাহলে এইখান থেকে কোনো খবরই বের করা সম্ভব না, পুলিশ না ডেকে বসে, মনে মনে ভাবে মাহাদি। ঠকঠক করে আবার দরজায় টোকা দেয় রাকিব। হাত কাঁপছে তার। কে জানে দরজার পেছনে কে? যদি মালিহা হয় তাহলে কেমন করে পুরো ব্যাপারটাকে সে দেখবে? অবাক হয়ে যাবে নাকি হাসবে, নাকি রাকিবকে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেবে সবসময়ের মতো? মালিহার বাবা মা হলে তারাই বা কীভাবে ব্যাপারটিকে দেখবেন, সেটাও বুঝতে পারে না রাকিব। রাকিব আর মাহাদিকে দুজনেরই চিন্তার বাঁধ ভেঙে দরজা খোলার আওয়াজ হয়। দরজা খোলার পর রাকিব যাকে দেখল তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আপনি এখানে? রাকিবের মুখ থেকে আপনা আপনি কথাটা বের হয়ে যায়। রাকিব, তুই এখন এখানে আছিস? মহিলাটা অবাক হয়। মাহাদি খুব অবাক হয়ে দেখতে থাকে কে এই মহিলা, রাকিবকেই বা চিনে কেমন করে। দরজা খুলে দিয়েছিল মালিহার খালা। তোরাই কি গত রাতে এখানে মালিহার খোঁজ করতে এসেছিলি? রাকিবের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে। হ্যাঁ, আমরা এসেছিলাম, মাহাদি রাকিবের হয়ে জবাব দেয়। আচ্ছা আপা, তাহলে তোদের কথাই বলছিল। কি হয়েছে? রাকিব জিজ্ঞাসা করলো। আসো এদিকে, তোমাদের সাথে একটু আলাদা করে কথা বলা দরকার, এখানে না। বলেই খালা পেছনে দরজা চাপিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা দেয়। তারা দুজনই পিছন পিছন যায় তার। বাড়ি থেকে বের হয়ে একটু সামনে থামে নিনি। মালিহার খালাকে এখানে দেখে যার পণ নাই অবাক হয় রাকিব। গতকাল খালা ফোন ধরেননি, আর না হলে হয়তো রাকিব জানতো উনি এখানে আসবেন। মহিলাটা কে? মাহাদি রাকিবের দিকে ফিসফিস করে জিজ্ঞাসা করে। মালিহার খালা। মালিহা ঢাকায় থাকতো যার বাসায়। রাকিব জবাব দেয়। উনি এখানে আসছেন কেন? মাহাদি আবার প্রশ্ন করে। সেটা তো আমি নিজেও বুঝতেছি না। মাথা নাড়ে রাকিব। রাকিব এবার মালিহার খালার দিকে ঘুরে তাকায়। তিনি আবেগশূন্য চোখে দুজনের দিকে তাকিয়ে আসছেন। রাকিবের কেন জানি মনে হতে থাকলো ক্লান্তির পাশাপাশি ওনার চোখে দুঃখের একটা ছাপ আছে। খালা, মালিহার কোনো খোঁজ পেয়েছেন?
গতকাল আমরা যখন এসেছিলাম তখন আঙ্কেল আন্টি আমাদের সাথে কোনো কথাই বললেন না, উল্টো পুলিশের ভয় দেখিয়ে আমাদের চলে যেতে বললেন। আমি কিছুই বুঝলাম না খালা, ব্যাপারটা কি হয়েছে? রাকিবের গলায় না চাইতেও একটি শঙ্কার চাপ চলে আসে। আসলে তোদের দেখে আপা ভয় পেয়ে গিয়েছিলেন কাল, খালা জবাব দেয়। ওনার চোখ নিচের দিকে, আঁচলের খুঁট হাতে ধরে রেখেছেন শক্ত করে। কেন? আমরা তো কিছু করি নাই, শুধু মালিহার খোঁজ জানতে চাইছিলাম। এখানে ভয় পাওয়ার মতো কি হয়েছে? দেখ রাকিব, আমি গতকাল প্রায় 10টার দিকে কুড়িগ্রাম এসেছি। বাসায় ঢুকেই দেখি আপা কান্নাকাটি করতেছেন আর ভাইয়া সামলাচ্ছে। এখানেই রাকিবের কৌতূহল বেড়ে যায়। কি এমন হয়েছে, তারা কান্নাকাটি করছে কেন? খালা আবার শুরু করে। আমি জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে। আমাকে বলল, তোদেরকে এভাবে মালিহার খোঁজ খবর নেওয়াটা আপা ঠিক ভালোভাবে নিতে পারেন নাই। এখানে ভালোভাবে না নেওয়ার মতো কি হলো? রাকিব এবার বিরক্ত হয়ে জবাব দেয়, এত বেশি ইগনোর করার কি আছে? আমাদের কি জানার কোনো অধিকার নেই মালিহা কোথায়? খালা একটু হাসলেন, হাসিটা অবিকল মালিহার শেষ হাসির মতো লাগলো রাকিবের কাছে। কি সুন্দর অথচ কি ভয়ঙ্কর। খালা, মালিহা কোথায়? কি হয়েছে তার? রাকিবের কণ্ঠে এখন ভয়ের ছাপ। রাকিব, মালিহা আর নেই রে। খালার কণ্ঠস্বর নিথর।